এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। কোন উদ্দেশ্যে আবার আমার লাইফে আসলি তুই? আমার আর নীলার মাঝে কেন ঢুকলি তুই? ভেবেছি আগে যাই করি ভবিষ্যৎ জীবনটা সবার প্রিয় হয়ে কাটাবো, সব ঠিকঠাকই ছিল। এর মাঝে কেন তুই এমন একটা নোংরা অপবাদ তুলে আমায় সবার কাছে খারাপ ও অপ্রিয় করে তুল? নীরা অসহায়ের মতো করে বলে, এটা তোমারই সন্তান নেবি, বিশেষ করো আমি একটু মিথ্যে বলছি না। নিবিড় বিরক্ত হলো। নীরা আবার বলে, আচ্ছা তুমিই বলো, এসব যদি মিথ্যেই হয় তাহলে আমার প্রেগনেন্সি রিপোর্ট ও ডিএনএ রিপোর্টটাকে মিথ্যা। দেখো নিবি, তুমি এখন অস্বীকার করলে কেউ বিশ্বাস করবে না। আমার কাছে সব প্রমাণ আছে। আর তুমি অস্বীকার করলেও আমি সুইসাইড করব। আর সুইসাইড নোটে সব লিখে রেখে যাব, সাথে এই রিপোর্টগুলোও থাকবে। নিবিড় এবার সন্দেহজনক লুক নিয়ে বলে, তুমি আসলে চাওটা কি? নীরা সহজভাবেই বলে, আমি চাই আমাদের সন্তান আমাদের হাত ধরে পৃথিবীতে আসুক আর আমাদের সাথেই বড় হোক একসাথে। নিবিড় আর কিছু না বলে বিছানায় বসে রইল স্থির হয়ে। কি হচ্ছে এসব? সব যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। ফরিদা আন্টি খুব কঠোরভাবে বলে দিয়েছে এদের দুজনের মুখও দেখতে চায় না সে। রাত পার হয়ে সকাল হলেই নিজের রাস্তা নিজে খুঁজে নিতে হবে। ফরিদা আন্টির এমন কঠোর ভাব এর আগে কারো চোখে পড়েনি, তাই বাকিরা বিষয়টা বুঝলো তিনি কিছু শুনতে চায় না এই বিষয়ে। পরদিন নিবিড় না চাইলেও নীরার সাথে বেরিয়ে যাচ্ছে এই বাড়ি থেকে। কী বা আর করার আছে? কাউকে কিছু বোঝাতেও পারেনি সে নিজেই বুঝতে পারছে না বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ঠান্ডা মাথায় করতে হবে সব। ফরিদা আন্টির কাছে বিদায় নিতে গেলেও তিনি মুখ ফিরিয়ে নিলেন। গেট পেরিয়ে বাইরে আসলে রাজ পেছন থেকে ডেকে উঠল, নিবিড় শোনো, ঢাকায় আমার একজন রিলেটিভ আছে, এই নাও তার ঠিকানা। তাকে সব বুঝিয়ে বলে রেখেছি আমি। যতদিন বিষয়টার একটা সমাধান না হবে ততদিন তার বাসাতেই থাকবে। এদিকে দেখি তোমার প্রিয় ফরিদা আন্টির মন গলাতে পারি কিনা। আর নিজেদের খেয়াল রাখবে। সব সন্তানেরই অধিকার আছে বাবা মায়ের সঙ্গ নিয়ে বড় হওয়ার। লাইফে বাবা মা কতটা প্রয়োজন তা তুমি ভালো করেই জানো। তুমি কি চাও তোমার মতো এমন কষ্ট নিয়ে তোমার ছেলেও বড় হোক? নিশ্চয়ই চাইবে না। কোনো বাবা মাই এমনটা চায় না। তাই এটা কষ্টকর হলেও মানিয়ে নাও, তোমারই তো সন্তান। নিবিড়ের মনটা বিষণ্ণ হলেও নীরার চোখে মুখে খুশির আভাস ভেসে আছে। সবাই নিবিড়ের দিকে দৃষ্টি রাখলেও তুষারের চোখ মুখ কুচকে নীরার দিকে চেয়ে আছে। এইটা নিয়ে যতই মজা করুক সে, কিন্তু এই মেয়ের হাবভাব কিছুতেই ভালো মনে হচ্ছে না। এই কেটে দিয়ে সবাইকে ইমোশনাল করে দেওয়া, আবার সব কিছু আবার ঠিকঠাক। নিশ্চয়ই কোনো গোলমাল আছে, বিষয়টা ঠিকই বের করে ছাড়বো আমি। রাজা দেওয়ার ঠিকানা অনুযায়ী নতুন বাসার সামনে গিয়ে দাঁড়ালো নিবিড় ও নীরা। গেটের সামনে দাঁড়িয়ে দারোয়ানকে তাদের কথা বললে সে বাড়ির ভেতরে গিয়ে বাড়িওয়ালাকে খবর দিল। বাড়িওয়ালার অনুমতি পেয়ে দারোয়ান এসে নিবিড় ও নীরাকে ভেতরে যাওয়ার অনুমতি দিল। একটা মধ্যবয়স্ক লোক তাকিয়ে আছে তাদের দিকে। একটা ছেলে ও একটা মেয়েকে দেখে সে বলার আগেই বুঝে যায় এরা কারা, তাই কোনো প্রশ্ন না করে ভেতরে আসতে বলে তাদের। নিবিড় ভেতরে গেলে লোকটা সিঁড়ি বেয়ে 3 তলা একটা ফ্ল্যাট দেখিয়ে চাবি দিয়ে দেয় নিবিড়কে। তারপর সব বুঝিয়ে চলে যায় লোকটা। নতুন বাসায় উঠেছে, তাও আবার নীরাকে সাথে নিয়ে। ওইদিকে গতকাল থেকে নীলার সাথে কোনো যোগাযোগ হয়নি, ফোন বন্ধ করে রেখেছে। এই নাটকের শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিবিড় নিজেও বুঝতে পারছে না। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে দরজা খুলে ভেতরে গেল সে। ভেতরে দেখে ফার্নিচার সহ যাবতীয় যা যা প্রয়োজন সব আছে। এগুলো কাদের? ভেতরে গিয়ে ফ্যান ছেড়ে বিছানায় বসলো নিবিড়। আর নীরা জানালা খুলে পর্দাগুলো সরিয়ে দিল রুমটা আলোকিত হওয়ার জন্য। মুখে একটা হাসি ফুটিয়ে নিবিড়ের দিকে সামনে দাঁড়ায় এসে 2 হাতে নিবিড়ের গলা জড়িয়ে ধরে নিবিড়ের চোখের দিকে চেয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলে, এটা আমাদের নতুন জীবনের সূচনা। আজ থেকে আমরা আমাদের মতো করে সংসার গুছিয়ে নিব। ছোট্ট একটা মিষ্টি সংসার হবে আমাদের, তুমি আমি আর আমাদের ছোট্ট ভালোবাসা। পেটে হাত রেখে কথাটা বলল নীরা।
আরেক হাত নিবিড়ের কাঁধে। নিবিড় বিরক্তির ভঙ্গিতে নীরার হাতটা সরিয়ে বলে, আমি এখনো বুঝতে পারছি না তুমি কার পাপের ফসল আমার ঘরে চাপাতে চাইছো। আর তুমি আছো সংসার নিয়ে। সময়টা একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কাটছে আবার। আর তোমার ওই নোংরা শরীর নিয়ে আমার কাছে আসার চেষ্টা করবে না। দূরে দূরে থাকবে আমার থেকে। বলেই সেখান থেকে সরে গেল নিবিড়। নীরা কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থেকে ড্রেসিং টেবিলে আয়নার সামনে গিয়ে বসে। 2 রুমের সাথে একটা ছোট্ট বারান্দা আছে। নিবিড় সেখানে গিয়ে ফোন বের করে নীলার নাম্বারে কল দিল। এখনও একটাই কথা, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এবার তুষারের নাম্বারে ফোন দিল। সে ভার্সিটি যাওয়ার জন্য বের হয়েছে। তার কাছে নীলার কথা জিজ্ঞেস করলে সে বলে, গতকাল থেকে আর দেখা হয়নি। সকালে একবার বেলকনিতে এসেছিল, আমাকে দেখে ভেতরে চলে গেছে আবার। নিবিড় আর কিছু না বলে বিষণ্ণ মুখে ফোন পকেটে ঢুকিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। নীলা মেয়েটা তো নিজে থেকেই তার খবর নিত সকাল বিকেল, আর আজ নিজেই ফোন বন্ধ করে রেখেছে। নিজের উপর নীরার উপর রাগ হচ্ছে প্রচুর। ইচ্ছে করছে কল কাটার একটা ছুরি দিয়ে নীরার গলায় একটা টান দিতে, নীলার কাছে গিয়ে বলতে, দেখো আর কোনো ঝামেলা নেই, সব শেষ হয়ে গেছে। ভার্সিটিতে আজ হুট করে অরিন রাজের সামনে এসে দাঁড়িয়ে বলে, সরি। রাজ কিছুটা অবাক হয়ে বলে, কেন? অরিন কিছুটা অনুশোচনা নিয়ে বলে, ওই দিন তোমার সাথে এভাবে ব্যবহার করা উচিত হয়নি। ছোট লোক সহ আরও যা তা বলেছি রাগের মাথায়, তাই ভাবলাম তার জন্য সরি চেয়ে নিই। রাজ বলে, ছোট লোকদের কাছে সরি চাইতে হয় না, তাদের কোনো মন নেই যে কষ্ট হবে। সো আমিও পাইনি, তাই এটা নিয়ে নিজের মাঝে অনুশোচনা দেখানোর কিছুই নেই। অরিন সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, ধন্যবাদ, শুনে খুশি হলাম। রাজের ভার্সিটির কিছুটা পাশেই আরোহীর কলেজ। আরোহী কলেজের সামনে দিয়ে যেতে হয়। কলেজের সামনে গেটের বাইরে একটা কার রাখা, তার পাশে 2জন গার্ড ও একজন ড্রাইভার বসে আছে আরোহী ছুটির অপেক্ষায়। তখন তাদের সামনে আরেকটা গাড়ি এসে দাঁড়ালো। যেই ছেলেটার সাথে আরোহীর বিয়ে ঠিক হয়ে আছে সে। গার্ডগুলো ড্রাইভারকে গাড়ি সহ পাঠিয়ে দিয়ে ছেলেটা দাঁড়ালো রইল আরোহীর জন্য। ওইদিকে রাজ, নিলয় ও তুষার ভার্সিটি থেকে বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছে। হঠাৎ আরোহীর কলেজের সামনে সেই দিনই নির্জনের সাথে এসে তার বাড়ি এসে রাজের সাথে ফাপড় নেওয়া ছেলেটাকে দেখে অবাক হলো কিছুটা। নিলয় সেই ছেলেটাকে চিনতে পেরেও অচেনার মতো না তাকিয়ে হাঁটছে। এমন সময় ছেলেটা নিলয়কে দেখে সামনে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই নিলয় ভাই, কেমন আছো? নিলয় না চেনার মতো করে বলে, ভালো, বাট কে ভাই আপনি? চিনলাম না তো। রাজ ও তুষার পাশে থাকায় এমনটা ভাব ধরল নিলয়, কিন্তু ছেলেটা সেটা না বুঝে আবার বলে, আরে ভাইয়া তুমি মজা করছো তাই না? নিলয় এবার ছেলেটার দিকে চেয়ে রক্তিম চোখের ইশারা করতেই থেমে গেল ছেলেটা। সেখানে আর না দাঁড়িয়ে চলে গেল নিলয়। রাজ সব জায়গায় চুপচাপ থাকলো। চারপাশে কি কি চলছে সেটা তার দৃষ্টির আড়াল হয় না। নিলয়কে কিভাবে চেনে এই ছেলে, আর এর সাথে নীলারই বা কি সম্পর্ক, বিষয়টা না বোঝার মতো করে এড়িয়ে গেল রাজও। এমন সময় আরোহীও বের হলো গেট দিয়ে। রাজকে দেখে আরোহী তার সামনে এগিয়ে গিয়ে বলল, আপনি হঠাৎ আমার কলেজের সামনে কি করছেন? রাজ ছেলেটার দিকে একবার চেয়ে আরোহীকে বলল। আরোহী দেখতে আসলাম তোমার পড়াশোনা কেমন চলছে। আহ্লাদি ভঙ্গি নিয়ে বলে, তো কিভাবে দেখলেন? আমি তো ভেতরে ছিলাম। রাজ আবার ওই ছেলেটার দিকে আর চোখে একবার চেয়ে বলে, মনের মিল থাকলে চোখ বন্ধ করলেও দেখা যায়। ছেলেটা এবার আর অসহ্য হয়ে আরোহীর সামনে এসে আরোহীর হাত ধরে বলে, রাস্তায় দাঁড়িয়ে অন্যদের সাথে কিসের কথা? চলো আমি বাসায় পৌঁছে দিই। আরোহী এবার হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আমার হাত ধরার সাহস আপনাকে কে দিয়েছে? ছেলেটা তবুও জোর করে আরোহীকে গাড়ির কাছে টেনে নিতে চাইলে রাজ ছেলেটার হাত ধরে টেনে আবার সামনে এনে দাঁড় করায়। তারপর শান্তভাবে বলে, কারো ইচ্ছের বিরুদ্ধে জোর করে কিছু করলে তাকে বলা হয় উত্ত্যক্ত করা। আরোহী পাশ থেকে হাত মুচড়াতে মুচড়াতে ছাড়িয়ে নিল। ছেলেটা রাজের সামনাসামনি দাঁড়িয়ে বলে, রাজ দেখ, তোকে এখনো সাবধান করছি, আমাদের মাঝখানে আসবি না। ওর সাথে আমার কি সেটা তুই ভালো করে জানিস। আবারও একটু মুচকে হাসি দিয়ে বলে, যখন হবে তখন অধিকার খাটাতে আসবে, এখন না। এমন সময় নিলয় আবার পেছন ফিরে এসে বলে, কি ব্যাপার রাজ, কি হয়েছে এখানে?
নিলয়কে এভাবে আসতে দেখে ছেলেটা বলে। নিলয় ভাইয়া তুমি চেনো তাকে? গম্ভীরভাবে বলে। ফ্রেন্ড হয় আমার, বাট সমস্যা কি এখানে? ছেলেটা এবার রাজকে কিছু না বলে আরোহীর দিকে চেয়ে বলে। গাড়ি গিয়ে বসো। আরোহী বলে, আপনার গাড়িতে কেন যাব আমি? আর আমার গাড়ি কোথায়? ওরা চলে গেছে, এখন চুপচাপ গাড়িতে গিয়ে বসো, আমি বাসায় পৌঁছে দিচ্ছি। প্রয়োজনে একা বাসায় যাব, তবুও কারণ নিয়ে যেতে হবে না আমায়। আর আমার সাথে জোর করার সাহস পেলেন কোথায় আপনি? ছেলেটা আর কিছু না বলে প্রথমে মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল সেখান থেকে। আরোহী এবার রাজের দিকে ছিয়ে বলল, রাজ আমায় বাসায় পৌঁছে দেবেন? আমার একা যাওয়ার অভ্যাস নেই, তাই ভয় করছে। শান্তভাবে বলে। তাহলে তার সাথে কেন যাওনি? সে তো বাসায় পৌঁছে দিত। আরোহী একটু রাগে ভাব নিয়ে বলে, তার সাথে কেন যাব আমি? সে কে আমার যে তার সাথে যেতে হবে? রাজ এবার একটু ফ্রিকুচকে বলে। তাহলে আমি কে? আরোহী এবার কিছু বলতে গিয়েও থেমে গেল, গোমরা মুখে বলে, পৌঁছে দেবেন কি না বলেন, না হলে আমি একা একাই যাব। পথে কোনো সমস্যা হলে হোক, তাতে আপনার তো কিছু হবে না। রাজ কিছুক্ষণ ভেবে একটা রিক্সা ডেকে উঠতে বলে আরোহীকে। আরোহীর চোখ মুখ উজ্জ্বলতার ছাপ ভেসে উঠল, মনে হচ্ছে আজকের মতো খুশি সে আর কোনোদিন হয়নি। তবে রাজকে সে আজও বুঝতে পারেনি, এই কঠোরভাবে ব্যবহার করে, আবার হুট করে খুব কোমল হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় আরোহীকে খুব পছন্দ করে, আবার মাঝে মাঝে মনে হয় পছন্দ করে এর চেয়েও বেশি। এতদিন শুনে এসেছে মেয়েদের মন জিলাপির প্যাচের মতন, কিন্তু এখন দেখছে রাজের মন পেঁচিয়ে যাওয়া সুতোর চেয়েও আরো বেশি প্যাঁচালো। আরোহীকে বাসায় নামিয়ে দিয়ে সেই রিস্কায় আবার নিজের বাসায় দিকে ফিরল রাজ। রাস্তায় ওই ছেলে দাঁড়িয়ে আছে, রিস্কার সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে এগিয়ে এসে রাজের কলার চেপে রিস্কা থেকে নামায় তাকে। রাগী চোখে রাজের দিকে চেয়ে বলে, তোকে একবার ওয়ার্নিং দিয়েও দেখেছি, কোনো লাভ হয়নি, কিন্তু এবার তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। জীবনের মায়া থাকলে আরোহী থেকে দূরে সরে যাবি, যতটা সম্ভব দূরে থাকবি ওর থেকে। নিলয় ভাইয়ের ফ্রেন্ড না হলে তোকে আজকেই ফেলে দিতাম, তবে এরপর আমার এইসব কিছুই মাথায় থাকবে না, মাইন্ডেড। বলি রাজকে ছেড়ে আবার গাড়িতে গিয়ে ওঠে। সেইখান থেকে চলে গেল ছেলেটা। রাজ নিজের জামা ঠিক করে আবার রিস্কায় ওঠে, বাড়ির দিকে রওনা হয়। রাজ নিশ্চুপ হয়ে আছে শুধু, তবে এই ছেলের বিপদ সব একসাথে হচ্ছে, সময় হলেই ধেয়ে আসবে সব একসাথে। রাগের মাথায় একটা প্রতিজ্ঞা করে বসে রাজ যে ওই ছেলের সামনে দিয়েই আরোহীকে তুলে নিয়ে আবার ওই ছেলের সামনে বিয়ে করবে আরোহীকে। ওর বাপ বা নির্জন সবাইকে নিয়ে ঠেকাতে পারলে ঠেকাবে। তবে এখন এই নিলয়ের সম্পর্কে সন্দেহটা দিন দিন বেড়েই চলেছে। এই নিলয়ের মতো ছেলেকে এই ছেলে কিভাবে চেনে, তাও ডিরেক্ট ভাই ভাই করে ডাকছিল। আবার নিলয় এমনভাবে দেখছিল তখন যে ছেলেটাকে চেনেই না সে। তবে নিলয়ের পেছনে এত সিকিউরিটি লাগিয়েও এখনো পর্যন্ত কোনো তথ্য পায়নি সে, কারণ এই কয়দিন নিলয়ের বন্ধুদের সাথেই বেশি ছিল, বাইরে খুব একটা যায়নি। রাতের বেলায় নিবিড় বাড়ি ফেরে, বন্ধুদের কাছে না, নীরাকে নিয়ে যেই বাসায় উঠেছে সেখানে। আজ খুব একা মনে হচ্ছে নিজেকে। চারপাশে তাকালে রাজ, রুশান, নিলয়, তাকে নিয়ে সবসময় ফান করা সেই তুষার, তারাও কেউ পাশে নেই। এই মুহূর্তে জন্য ও মনে হলো একসময় বন্ধুত্বগুলো এভাবে হারিয়ে যাবে সংসার নামক একটা নীতির চাপে। সবচেয়ে বেশি মনে পড়ছে নীলার কথা, যেখানে দিনে বেশ কয়েকবার তাদের কথা হতো, ছাদে এসে দেখা করার আবদার থাকতো, সেখানে আজ প্রায় দুদিন কোনো খোঁজ নেই। নীরা তার কাছে এসে নিবিড়ের গালে হাত রেখে বলে, তোমাকে এমন বিষণ্ণ একদম ভালো লাগে না। অনেক কষ্টে তোমার জন্য আজ খিচুড়ি ও মাছ ভাজা করেছি, চলো দুজনে মিলে খেয়ে নেই। নিবিড় আবারও বিরক্তিভাবে নীরার হাতটা সরিয়ে দিয়ে বলে, বাইরে থেকে খেয়ে এসেছি আমি, খিদে নেই। বলে পাশের রুমে চলে গেল সে। নীরা সেখানে যেতে চাইলে নিবিড় বলে, ভেবে থাকো একসাথে এই বাড়িতে আছি দেখে একসাথেই থাকতে হবে, তাহলে সেই ভাবনাটা বাদ দাও। তুমি আমার সংস্পর্শেও আসার চেষ্টা করবে না। বলে দরজা বন্ধ করে ভেতরে গিয়ে শুয়ে পড়ল নিবিড়। নীরা একটা নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল সেখানে। কেটে গেল আরও কয়েকদিন। ওইদিকে পিন্টু একটা বিষয় নিয়ে খুব ভাবছে, যে নিলয়কে ছেলেটার ছবি পাঠালো আর সব প্রমাণ দেখালো, তাও ছেলেটার সম্পর্কে নিলয়ের কোনো মাথা ব্যথা নেই। নিলয় তো এমন ছেলে না
সে শত্রু পছন্দ করে না, পছন্দ করে শত্রুর তাজা রক্ত। তাহলে ওই ছেলেটার ব্যাপারে এত খামখেয়ালি করছে কেন? যার কারণে নিলয়ের সাথে দেখা করলো আজ। কিন্তু নিলয়ের মাঝে বিষয়টা নিয়ে খুব কোনো সিরিয়াস ভাব দেখা গেল না। মুখে বলছে শুধু সে দেখবে বিষয়টা। নিলয় টয়লেটে গেলে সুযোগ বুঝে নিলয়ের আড়ালে নিলয়ের ফোনে কিছু ছবি দেখতে পায় পিন্টু, যেখানে ওই ছেলেটা সহ আরও কয়েকটা ছেলে মিলে অনেকগুলো পিক। কখনো তার আনন্দ করছে, কখনো কোথাও ঘুরতে গিয়ে পিক তুলেছে, কখনো রুমে একসাথে সবাই গল্প করার সময় সেলফি। এমন অনেক ছবি দেখতে পেল সে। চুপচাপ ফোনটা আগের জায়গায় রেখে দিল পিন্টু। সে ভালোই বুঝতে পেরেছে এবার বিষয়টা, এই কারণে নিলয় বারবার বিষয়টাকে এড়িয়ে চলছে। এবার এই নিলয়ের আশা ছেড়ে দিয়ে সে নিজেই কিছু করতে হবে। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। কাছের মানুষকে আঘাত করাটা নিলয়ের জন্য কষ্টসাধ্য হলেও রুশান পিন্টুর কেউ না। নিলয় ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে পিন্টু বসে আছে চুপচাপ। নিলয় একটা তাওয়াল নিয়ে হাত মুখ মুছে ফোন ও মানি ব্যাগ হাতে তুলে নিল। নিলয় চলে যাওয়ার জন্য পা বাড়ালে পিন্টু ডেকে বলে, ভাই খেয়ে যাবেন না? দুপুরবেলায় না খেয়েই চলে যাবেন? বলেই উঠে নিলয়ের পাশে পাশে আগাতে লাগলো পিন্টু। পিন্টুর কাঁধে হাতের তালু স্পর্শ করে নিলয় বলে, আজ সময় নেই, আর তোমাকে যেভাবে বলেছি সেভাবেই করবে সব। এই মাসের আর 5 দিন বাকি আছে, সামনের মাস থেকেই আবার কাজে লেগে পড়তে হবে। এই কয়দিন একদম চুপচাপ গা ঢাকা দিয়ে থাকবে, আর সব জায়গায় টিমগুলো প্রস্তুত রাখো। কোনো সমস্যা হলে আমায় ইনফর্ম করবে। বলেই সামনের দিকে এগিয়ে গেল নিলয়। রাস্তায় এসে মুখে মাস্ক টেনে পরে নিয়ে একটা গাড়ি ডেকে উঠে গেল সে। রাস্তার অপর পাশে একটা লোক কয়েকটা পানির বোতল নিয়ে বসে আছে বিক্রি করবে বলে নিলয় চলে যাওয়া অবধি আর চোখে বারংবার নিলয়ের দিকেই তাকাচ্ছিল সে। নিলয় চলে যাওয়ার 5 থেকে 10 মিনিট পরে সেই পানিওয়ালা লোকটা মোবাইল বের করে কার কার সাথে যেন কথা বলে পানির বোতলগুলো নিয়ে উঠে সেখান থেকে চলে যায়। একটু পর ওই বাড়ির সামনে একটা বাইক এসে থামে। পার্সেল হাতে একজন ডেলিভারি বয় গেটে টোকা দিয়ে দারোয়ানকে বলে বাড়ির মালিককে ডেকে আনতে। সে সাইন করে পার্সেলটা রিসিভ করতে হবে। দারোয়ান 1 মিনিট দাঁড়াতে বলে ভেতরে গিয়ে পিন্টুকে ডেকে নিয়ে আসে। পিন্টুর গেটের বাইরে এসে লোকটার সামনে দাঁড়ালে লোকটা বলে, পিন্টু কিছুটা ভেবে বলে, আপাতত আমার নামে কোনো পার্সেল আসার কথা ছিল না। ছেলেটা বলে। পিন্টু একটা গভীর ভাবে বলে, পিন্টু আমার নাম। এবার ছেলেটা একটু অপরাধ বোধ ভাব প্রকাশ করে বলে, পিন্টু আঙ্গুলের ইশারা করে বলে, মাথায় সমস্যা? ছেলেটা আবারও বলে। সেই সময়টায় সেখান দিয়ে ধীর গতিতে একটা সিএনজি পার হয়। ভেতর থেকে একজন লোক কয়েকটা ছবি তুলে নিয়ে যে যার মতো চলে যায় সেইখান থেকে। বিকেলের মাঝে মাঝে সব তথ্য রাজের কাছে পৌঁছে যায়। রাজ ল্যাপটপ হাতে নিয়ে বসে রুমের দেয়ালের সাথে হেলান দিয়ে দেখে একটা ছেলের ছবি। নাম পিন্টু, বয়স 24, স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। তার নিচে লেখা নিলয়কে ফলো করার মুহূর্তে দেখতে পায় ওই ছেলের বাসায় নিলয় গিয়ে প্রায় ঘন্টাখানেক সময় পার করেছে। এরপর আবার বেরিয়ে চলে যায়। আজ কয়েকদিন পর নীলার সাথে দেখা হলো নিবিড়ের। এই কয়েকদিন ধরে বুকে চাপা কষ্টটা যেন কিছুটা হালকা হলো আজ, কিন্তু এখন যেন তা আবার ক্রমশ বেরিয়ে চলেছে। নিবিড় বারংবার বলল বিকেলে দেখা করবে বলেছে নীলা। সেই তাদের পুরনো চেনা বড় দিঘির পাটায় সেখানে বসে বাদাম খাওয়ার সাথে আড্ডা দিত দুজন। প্রতিদিন বিকেলে জায়গাটা অন্যরকম একটা সৌন্দর্যে ফুটে ওঠে। সেই সাথে ফুরফুরে বাতাস সাথে সব মিলিয়ে সুন্দর একটা মুহূর্তও কেটে যায়। নীলা আগে থেকে এসে বসে থাকে সেখানে। নিবিড় আসছে দেখতেই বসা থেকে উঠে দাঁড়ায় সে। নিবিড় দ্রুত পায়ে এগিয়ে আসছে তার দিকে। দেখে মনে হচ্ছে দ্রুত পায়ে না গেলে নীলার কাছে পৌঁছতে পারবে না সে। নীলা কিছু বুঝে ওঠার আগে নিবিড় এসেই খুব শক্তভাবে জড়িয়ে ধরে তাকে, যেন এই কয়েকদিন না দেখে আজ হুট করেই তার প্রাণ ফিরে পেল। কিছুক্ষণ ওভাবে শক্ত করে ধরে রাখে নিবিড়। কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হতে নীলা ধীরে ধীরে নিজেকে নিবিড়ের থেকে ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়।
নিবিড়ের আচরণগুলো যেন আজ বাচ্চাদের মতো দেখাচ্ছে। নীলার দুই গালে হাত রেখে বলে, কেন এই কয়েকদিন একটুও কথা বলনি তুমি? কত মিস করেছিলাম জানো? মনে হচ্ছিল দম বন্ধ হয়ে মরে যাবো আমি। নীলা আরও যেন খুব ইচ্ছে করছে নিবিড়কে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন দিতে, নিবিড়ের বুক ভিজিয়ে দিতে ইচ্ছে করলো। নীলা নিজেকে কিছুটা শক্ত করে নিবিড়ের দুই হাত সরিয়ে কিছুটা স্বাভাবিকভাবেই প্রশ্ন করে, কেন ডেকেছো? নিবিড় কোনো সংকোচ ছাড়াই বলে, তোমাকে দেখতে ইচ্ছে করছিল। নীলা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে কন্ট্রোল করে আবার বলে, দেখা শেষ হয়েছে? নিবিড় করুণভাবে বলে, এভাবে বলছো কেন? তুমি কি সাধারণ কিছু যে একবার দেখলেই দেখা হয়ে যাবে? আমার কাছে নীলা একটা মুগ্ধতার ঢাপ, যা যুগ যুগ চেয়ে থাকলেও মুগ্ধতার শেষ খুঁজে পাবো না। নীলা এবার ঝাঁঝালো গলায় বলে ওঠে, আর কত নিজের সাথে জড়াবে আমাকে? তার চেয়ে ভালো মেরে ফেলো। আমিও তো মানুষ, তাই না? কষ্ট তো আমারও হয়। নিবিড় আবার নীলার দুই গালে হাত রেখে কপালের সাথে কপাল লাগিয়ে বলে, নীলা কারো কষ্ট হবে না, চলো দুজন মিলে দূরে কোথাও চলে যাই, যেখানে আর কোনো ঝামেলা থাকবে। নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, যথেষ্ট হয়েছে, আর না। কোথায় যাবে তুমি? নিজের সন্তানকে ফেলে যেতে পারবে? তুমি এখন একা না, অন্য কারো মাঝে তোমার সন্তান বড় হচ্ছে। এটা কেন বুঝতে পারছো না তুমি? নিবিড় এবার হতাশার দৃষ্টিতে চেয়ে বলে, নীলা তুমি কি আমার একটু ট্রাস্ট করো না? নীলা এবার চোখের পানি মুছে স্বাভাবিকভাবে বলে, নিবিড় তুমি চলে যাও প্লিজ। এভাবে আমার একটুও ভালো লাগছে না। হয়তো আবারও কয়েকদিন ঘুমাতে পারবো না। কষ্ট কতটা তীব্র তা আমি জানি, তবু আমাদের উচিত পরিস্থিতিকে মানিয়ে নেওয়া। আমাদের উচিত নিজের সন্তানের প্রতি খেয়াল রাখা। আর যত তাড়াতাড়ি পারো নীরাকে বিয়ে করে নাও। বলি উল্টো ঘুরে হাঁটা ধরল নীলা। আজ খুব প্রস্তুতি নিয়ে এসেছিল যে নিবিড়ের সামনে একটু দুর্বল হবে না, বাট সে পারল না শক্ত থাকতে, পারল না তার আবেগকে কন্ট্রোল করতে। চলে যাচ্ছে সে। নিবিড় পেছন থেকে ডেকে বলে, চলিতেও যাচ্ছ একা ফেলে? অন্য কারো বোঝা মাথায় নিয়ে তুমি হিনা প্রতিটা দিন প্রতিটা রাত কিভাবে কাটে তা তো শুধু আমিই জানি। নীলা শুনলেও তার পেছন ফিরে তাকালো না, কারণ পেছন ফিরলে আবারও মায়া পেটে যাবে। রাতে নিবিড়কে বাসায় ফিরতে দেখে দ্রুত ফ্যানের সাথে ওনাটা বাঁধে নীরা একটা চেয়ারে দাঁড়িয়ে তা গলার পরিয়ে রেখে অপেক্ষা করতে থাকে নিবিড়ের ভেতরে আসার জন্য। নিবিড় দরজা খুলে ভেতরে আসতেই নীরার পায়ের তলা থেকে চেয়ারটা সরিয়ে দেয়। ফাঁস লেগে অদ্ভুত শব্দ করতে থাকে সে। নিবিড় দৌড়ে এসে নীরাকে ধরে নিচে নামায়। নীরা কান্নার ভাব ধরে বলে, কেন বাঁচালে আমায়? মরে গেলেই তো তুমি মুক্ত হয়ে যেতে, ওই নীলা মেয়েটার কাছে চলে যেতে পারতে। কেন বাঁচালে আমায়? নিবিড় নিজেই বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। কিছুক্ষণ শান্ত থেকে বলে, এসব পাগলামি কেন করছো? তোমার উদ্দেশ্যটা কি আমায় ক্লিয়ারলি বলবে প্লিজ? রাগ খেতে বলে, ওই নীলা মেয়েটার কাছে কেন গিয়েছো তুমি? কেন তাকে জড়িয়ে ধরেছিলে? তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? আমি সব জানি। কেন আমাকে রেখে অন্য মেয়ের কাছে যাবে তুমি? আমাকে তো একটিবারও জড়িয়ে ধরোনি, তাহলে কেন আমাকে এখন মরার হাত থেকে আবার বাঁচালে কেন? বলেই কাঁদতে কাঁদতে নিবিড়কে জড়িয়ে ধরল নীরা। কাঁদতে কাঁদতে আবারও বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নিবিড়। আমি, তুমি, তোমার সন্তান তিনজন মিলে একসাথে বাঁচতে চাই। নিবিড় মূর্তির ন্যায় চুপচাপ হয়ে আছে। মনে মনে একটাই প্রশ্ন, ছোটবেলা থেকেই আমার কেন এত বিপদে ফেলেছো আল্লাহ? সব সময় কেন আমার প্রিয় মানুষগুলোর থেকে আমায় দূরে রেখেছো তুমি? রাতে গাড়ি নিয়ে বের হয়েছে রুশান। পাশে তার সহকারী আজেব। ট্রাফিক সিগন্যালের লাল বাতি জ্বলে উঠতেই আশেপাশের সব গাড়ি দাঁড়িয়ে গেল। রুশানও ব্রেক করে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে রইল সেখানে। এরই মাঝে গাড়ির দুই পাশে দুইটা বাইক এসে দাঁড়ায়। পিন্টু হাত দিয়ে গ্লাসে টোকা দিলে রুশান গ্লাস নামাতে স্প্রে জাতীয় কিছু একটা নাকে আসতে জ্ঞান হারায় দুজন। বাইকে দুজন দুজন করে চারজন ছিল। পিন্টু নেমে গাড়িতেই উঠে পড়ে। বাকি তিনজনও গ্রিন সিগন্যাল পেতেই বাইক নিয়ে চলে যায় সেখান থেকে। পিন্টু গাড়িতে বসে রুশানকে এক পাশে সরিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ির স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে চলে গেল সেখান থেকে। কাজটা এতই দক্ষতার সাথে করা হয়েছে যে আশেপাশে কারোরই নজরই আসলো না।
কিছু। মহাসড়ক ছেড়ে একটা নির্জন রাস্তায় গাড়ি নিয়ে গেল পিন্টু। চুপচাপ ড্রাইভিং করছে। তার পাশে জ্ঞান হারিয়ে পড়ে আছে রুশান ও সহকারী আজেম। রুশানকে নিয়ে ডিরেক্ট কুমিল্লায় চলে গেল পিন্টু, যেখানে নিলে খুব বেশি প্রয়োজন ছাড়া যায় না। মুখে পানির ছিটা পড়লে চোখ খুলে রুশান দেখে একটা চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে সে। কয়েকবার এদিক ওদিক নাড়া দিয়েও কোনো লাভ হয়নি। পাশে দেখে তার সহকারী আজিমও একই অবস্থার শিকার। সামনে একটা ছেলে বসে রুশানের মুখের উপর সিগারেটের ধোঁয়া ছাড়ল। রুশান বিরক্তিবোধ করলেই ছেলেটা হেসে বলে, এভাবে আমাদের কয়জন লোককে বেঁধে জবানবন্দি নিয়েছিস বলতো? কেউ কি স্বীকার করেছে? মনে তো হয় না কেউ স্বীকার করেছে। কারণ কি জানিস, যারা আমাদের লাইনে আসে তাদের সবার ফ্যামিলি আমাদের আয়ত্তই থাকে। যেমন করে ওদের কোনো ক্ষতি আমরা হতে দিই না, তেমন করেই আবার কেউ মুখ খুললে তাদের ফ্যামিলিকেও হারিয়ে ফেলে। সেই সূত্রে তারা নিজের জীবনের ভয়ে মুখ খুলতে চাইলে বউ বাচ্চার দিক চেয়ে হলেও কেউ মুখ খুলবে না। আর আজ সেই তুই আমার হাতে এসে ধরা দিলি, কে বাঁচাবে তোকে? সারা দেশেই তো তোর টিম ছড়িয়ে আছে। ডাক তাদের, দেখি কে আসে তোকে বাঁচাতে। হাহা। ছেলেটার হাসির সারা ঘর কম্পিত অবস্থায় হয়ে ওঠে। হাসি থামিয়ে ছেলেটা বলে, কেউ জানে না তোর অবস্থার কথা, জানবে সময় হলে, যখন তোর লাশ নদীতে ভাসমান অবস্থায় তীরে এসে ভিড়বে। অনেক উড়েছিস, আর কত? এবার অন্তত একটু থাম। তোর কারণে আমাদের অনেক লোক হারিয়েছি কোটি কোটি টাকার মালামাল। তোর শালা প্রশংসা না করে পারছি না। আমাদের আড়ালে কত কিছু করে ফেললি, কিভাবে এত কিছু পরিচালনা করলি ভাই, যে আমরা আন্দাজও করতে পারিনি। সব পেশা সন্দেহের তালিকায় পড়বে দেখে স্টুডেন্ট বেশে সব করেছিস। বাহ, আই লাইক ইট। তবে আফসোস, তোর ইচ্ছেটা পূরণ হবে না। কারণ নির্জন এখন শুধু একটা ব্যক্তির নামই না, এটা একটা ব্র্যান্ড। এর নামও বলতে পারিস। এটা ব্র্যান্ড বিপক্ষে পাঙ্গা নিয়েছিস তুই। চুপচাপ। পিন্টুর বকবক শুনেই যাচ্ছে রোশান। এতক্ষণে বুঝে গেছে সে কোন জায়গায় ফেসে গেছে, যেখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। রাজের প্রতি বার্তা পাঠানোর একটু সময় থাকলে কিছু করা যেত। এরই মাঝে পিন্টু উঠে বসে পাশের টেবিল থেকে একটা আপেল ও একটা ছুরি নিয়ে রুশানের সামনে এসে আপেল কেটে মুখে দিল। আরেক পিস রুশানের মুখের সামনে এগিয়ে দিয়ে একটা হাসি দিল সে। চুপচাপ সব চেয়ে দেখছে রুশান। ছেলেটা রুশানের চেয়ে বয়সে কমই হবে। পিন্টু এবার আপেল খেতে খেতে রুশান ও আজিমের চারপাশে ঘুরতে থাকে। আপেল খাওয়া শেষে হলে রুশানের সহকারী আজিমের পেছনে দাঁড়ায় সে। একটা হাসি দিয়ে আজিমের চুলগুলোতে হাত বুলায় কিছুক্ষণ, তারপর হুট করে চুল ধরে পেছন দিকে টান দিয়ে অন্য হাত দিয়ে আজিমের গলায় ছুরিটা টান বসিয়ে দেয় সে। কয়েক সেকেন্ডে স্বাভাবিক থাকলো, এরপর রক্তের স্রোত বয়ে যেতে শুরু করে আজিমের গলা দিয়ে। হাত পা নাড়াতে পারছে না, শুধু গলা দিয়ে শব্দ করতে লাগলো সে। পিন্টু মুচকি হেসে ছুরিতে লাগা রক্ত একটা রুমাল দিয়ে মুছে আবার টেবিলে নিয়ে রাখে। মৃত্যুর যন্ত্রণায় কাতরানো এই আজিমকে দেখে রুশানের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কতদিন পর আজ চোখে পানি জমেছে সেটা তার নিজের মনেই নেই। সেই শুরু থেকে আজিম তার সাথে ছিল, একই সাথে কাজ করেছে দুজন। আর আজ সেই আজিমই তার সামনে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। কাছ থেকে দেখা ছাড়া কিছুই করতে পারছে না সে। পাশ থেকে একজন রুশানের দিকে চেয়ে পিন্টুকে বলে, ভাই এটাকেও শেষ করে দিব নাকি? পিন্টু হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, না না, এই শালা অনেক খেলেছে আমাদের নিয়ে, আমাদেরও তো একটু খেলতে ইচ্ছে করে নাকি। আপাতত তোরা খেল কিছুক্ষণ, তবে খেয়াল রাখবি মরে যেন না যায়। এত সহজে মরবো না, তাকে টুকে টুকে খেলবি। বলে কিছুক্ষণের মাঝে সেই স্থান ত্যাগ করে পিন্টু। একজন লোক এসে রুশানের গায়ে গরম পানি ঢেলে দিলে চোখ মুখ বন্ধ করে নিশ্চুপ হয়ে থাকে রুশান। পানি ঢেলে লোকটা বলে, আমাদের লোকগুলোকেও তো এভাবে টর্চার করতি, তাই না? সমস্যা নেই, তোর ওইসব ধরনের টর্চারের ব্যবস্থা আমাদের কাছেও পাবি। ওই দিন রাত পার হয়ে গেল। রুশান যেহেতু প্রায় সময় বাইরে থাকতো, সেই হিসাবে আজও তার নিখোঁজটা নিয়ে কেউই এতটা ভাবছে, হয়তো কোনো কাজেই গেছে এমনটাই ভাবছে সবাই। নিবিড় যখন খুব অসহায় অবস্থায় থাকে তখন তার পালিত মায়ের কবর জিয়ারত করতে চলে যায়। জিয়ারত শেষে মায়ের
মাথার পাশে বসে তার কষ্টগুলো বলে এক এক করে। জানে এতে কোনো লাভ হবে না, তবুও মনটা হালকা হয় কিছুটা।